উচিত ছিল ভিডিও করে রাখা। বাচ্চা একটা আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে সুন্দর দুটো রেসিপি শেয়ার করব, যদিও খুব সিম্পল দুটো রেসিপি, বাট এটার মধ্যে দুটো রেসিপির মধ্যে দুটো গল্প আছে। দুটো রান্না করব, তার মধ্যে একটা হচ্ছে খুবই পরিচিত লাউ দিয়ে ক্যাটফিশ। এখানে ক্যাটফিশটা হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে মাগুর মাছ। তো এই ক্যাটফিশটা দিয়ে আমি আমার গাছের একটা লাউ দিয়ে জিনিসটাকে রান্না করব। যদিও লাউগুলো বড় হয়নি, খুব ছোট ছোট লাউ, বাট এই ক্যাটফিশ দিয়ে এই লাউটা রান্না করার পেছনে একটা কারণ আছে। এই লাউ দিয়ে ক্যাটফিশ দিয়ে রান্না করা এই রেসিপিটা আপনাদের পেটুকের ছিল ব্যাচেলার লাইফের খাবার। ওনারা বন্ধুরা মিলে এই লাউ দিয়ে ক্যাটফিশ দিয়ে মজা করে রান্না করে ওনারা খেতেন। আমি যখন ওনাদের কাছে যখন এই গল্পটা শুনেছি, তখনই আমি ঠিক করে নিয়েছি যে একদিন আমি ক্যাটফিশ দিয়ে লাউ দিয়ে রান্না করব। সত্যি সত্যি আমি এই খাবারটা আমি এখন পর্যন্ত আমার খাওয়ার সৌভাগ্য হয়নি। তো কচি একটা লাউ লাগবে বলে আমি গাছের থেকে একেবারেই কচি একটা লাউ কেটে নিয়ে আসছি। লাউগুলো এখনও বড় হয়নি, আপনাদের পেটুক জানেই না। আমি না বলে চুরি করে ছোট্ট একটা লাউ ছিঁড়ে নিয়ে এসেছি। এই লাউটা দিয়ে ক্যাটফিশটা রান্না করব। আর করব উস্তে ভাজি। এই ভাজিটা হচ্ছে আমরা যখন আমার নানুর বাড়ি হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জ, তো বাট আমার নানু সেটেল ছিলেন খুলনা। তো আমরা যখন খুলনাতে যখন আমার নানু বাড়িতে ছোটোবেলায় যখন বেড়াতে যেতাম, আমার নানু এই স্পেশাল উস্তে ভাজিটা করতো। উস্তা তো অনেকভাবেই, বা করল্লা, এটা অবশ্য উস্তে না, করল্লা তো অনেকভাবেই ভাজি করা যায়। তো আমার নানুকে দেখতাম এই করল্লা দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে আর ছোট ছোট চিংড়ি, সেই চিংড়িগুলোকে উনি পাটার মধ্যে একটু আধা পেশা করে তারপরে এইটা দিয়ে উনি করল্লা বা উস্তে ভাজি করতেন। তো চলেন আজকে একটা আমার নানুর হাতের রান্না আর একটা আপনাদের পেটুকের ব্যাচেলার লাইফের খাবার, দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এপাশে একটা ফ্রাই প্যান, এপাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এতে অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখেন না কি সুন্দর করে আমার মেয়ে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রেখে গেছে। উস্তেটাও কি সুন্দর করে কেটে রেখে গেছে আমার জন্য। ছোট মানুষ। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন চলে আসেন, পুরো রান্নাটা আমি কাছের থেকে আপনাদেরকে দেখাবো। স্মৃতিগুলো মনে করার জন্য হলেও মাঝে মাঝে দেখবেন যে ওই কাজগুলো করতে অসম্ভব ভালো লাগে। আমরা মানুষ, আমরা কিন্তু দেখবেন অতীত এবং ভবিষ্যৎ এই দুটোকে নির্ভর করেই আমরা বেঁচে থাকি। বর্তমানে বসে আমরা অতীতকে মনে করি, আবার এই বর্তমানে বসেই আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করি, স্বপ্ন দেখি। তো
কি হচ্ছে, আমরা অতীত এবং ভবিষ্যৎ দুটোর মাঝামাঝি আমরা বসবাস করি। পূজা হয়নি দুঃখের প্রদীপ গেলে করব নিবেদন দেখার পূজা হয়নি একটু আস্ত জিরা রেখেছিলাম ফোড়ন দেওয়ার জন্য, ভুলেই গেছি কথায় কথায়। এখন একটু দিয়ে দিই আস্ত জিরাটা, পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে। এদিকে পেঁয়াজটা নরম হতে থাক, চলেন আমরা পাশের চুলায় উস্তে ভাজিটা বসিয়ে দিই। হ্যাঁ, এ পাশেও আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব বেশ কিছু মোটা মোটা করে পেঁয়াজ কাটা আর কিছু কাঁচামরিচ, চিড়ে রাখা কাঁচামরিচ। এতেও আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, আর এটাতে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। এটা এদিকে পেঁয়াজটা একটু নরম হতে থাকে, চলে ওপাশের লাউয়ের তরকারির জন্য মশলাগুলো রেডি করে ফেলি। দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট, একদম পরিমাণ মতোই ছিল, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট ছোট কয়েকটা গাছের টমেটো। এখন এতে আমি এক এক করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, ধনে গুঁড়ো দিচ্ছি, একটু শুকনো মরিচের গুঁড়া, এখন আমি এতে দিয়ে দিব পানি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি জিনিসটাকে ঢেকে ঢেকে খুব ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলাটার উপরে তেল উঠে আসছে। আর চলেন এখন ওই পাশে উস্তে ভাজিটা রেডি করি। হ্যাঁ, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, এতে দিয়ে দিব কিছু ছোট ছোট রসুনের কোয়া। আমাদের বাসায় বা আমার নানু যখন উস্তা ভাজিটা করতেন, উনি ছোট্ট ছোট্ট এক কোয়া রসুনগুলো, ওগুলোর কিছু আস্ত কিছু কোয়া রসুন দিয়ে দিতেন, এবং ভাতের সাথে উস্তা ভাজির সাথে ওটা ডলে ডলে খেতে এত ভালো লাগতো রসুনগুলো। এখন আমি দিয়ে দিব, এই যে আমার তো আর পাটাপুতো নাই, আমি ছ্যাঁচুনিতে কিছু শ্রিম আমি একটু আধা ছাঁচা করে নিয়েছি। এখন এতে একটু দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। এখন এতে দিয়ে দিব এই যে আমার কেটে রাখা করলা। আসলে আমি তো এখানে ওই ছোট ছোট চিংড়িগুলো তো পাইনি, আমি তো বড় বড় চিংড়িগুলোকে ছ্যাঁচনি দিয়ে একটু ছেঁচে দিয়ে দিয়েছি। আমার নানু দিতেন একদম তাজা ছোট 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 চিংড়িগুলো কিনে নিয়ে আসতেন, সেগুলো পাটায় পিষে তারপরে দিতেন, যে মজা লাগতো। একটু দিয়ে দিব ফাইনালি লবণটা। এখন জিনিসটা একটু কিছু সময় ঢেকে রাখবো। আর চলেন দেখি এপাশে আমার তরকারিটার কি অবস্থা।
মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেলও উঠে এসেছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু আসলে জানি না আপনাদের পেটুকরা, বন্ধুবান্ধবরা ব্যাচেলার সময় ওরা কিভাবে রান্না করতো। আমি জাস্ট গল্পটা শুনেছি, আমার কাছে প্রচণ্ড রকম ইউনিক লেগেছে, আমি আমার মতো করে রান্না করছি। যখন আপনাদের পেটুক খাবে হয়তো তখন উনি কমপ্লিমেন্ট দিবেন যে ওনাদের বন্ধুদের মতো হয়েছে কিনা, বা আমি ওভাবে রাঁধতে পেরেছি কিনা। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমার ক্যাটফিশগুলো। মাছের পরিমাণই বেশি হয়ে গেছে, লাউ তো ছোট একটা, আর ছিটতে সাহস পেলাম না। এখন আমি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিব, আর এপাশে একটু দেখে নিই আমার উস্তা ভাজিটার কী অবস্থা। লবণ টবণ সব পারফেক্ট, উস্তাটাও সেদ্ধ হয়ে গেছে। জাস্ট এখন সুন্দর করে মাছটাকে আরেকটু ভাজা ভাজা লবণ লাগে। আমি আর একটু সময় মাছটাকে কষাবো, একটু ঢেকে দিচ্ছি। যারা ওইরকম ছোট ছোট চিংড়ি দিয়ে এভাবে আমার নানুর মতো করে যারা এই রেসিপিটা করেছেন, খেয়েছেন বা করেন, তারা তো জানেনই যে এটা খেতে কেমন স্বাদ। সত্যি কথা, আমার এখনও জিভে লেগে আছে। আর আমার মনে হয় নট অনলি আমার, পৃথিবীর সমস্ত মানুষের দেখবেন যে ছোটোবেলার মায়ের হাতের বা নানু, দাদু বা খালা, ফুপু এদের হাতের কিছু ইউনিক কিছু রান্না থাকে, যেগুলো খেয়ে খেয়েই আমরা বড় হয়েছি, এবং আমাদের সারা জীবন সেই রান্নাগুলোর স্বাদ আমাদের মুখে লেগে থাকে। আমরা কখনোই ভুলতে পারি, যতভাবেই ওভাবে রান্না করার চেষ্টা করি না কেন, দেখবেন যে ওই ইউনিক রান্না তো হবেই না, এবং ওই স্বাদও আমরা আনতে পারি না। সারা জীবন আমাদের একটা আফসোস থেকে যায়, আহারে ওই মানুষগুলো যদি বেঁচে থাকতো, আরেকবার যদি খেতে পারতাম। আসলে প্রত্যেকটা মানুষের হাতেই কিন্তু আলাদা কিছু রান্নার কিছু যশ থাকে। হ্যাঁ, মাছটা ভালোই কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমার গাছের লাউ। লাউটা দেখলে তো আপনারা হাসবেন, এত ছোট লাউ ছিল, আমার উচিত ছিল ভিডিও করে রাখা। একদম পিচ্ছি বাচ্চা একটা লাউ, কি করবো, খেতে ইচ্ছে করেছে, খেতে তো হবেই। লাউয়ের থেকে মাছই বেশি। এখন আমি জিনিসটাকে ঢেকে দিচ্ছি, আমি জানি লাউতে পানি উঠবে এবং জিনিসটাকে আরো অনেক বেশি কষাতে হবে। ভাজিটাও হয়ে গেছে। লাউটা কচি ছিল তো একদম। ফাইনালি লবণটা একটু দেখে নিই। একদম। এখন আমি নামে মাত্র একটু গরম পানি দিব।
এখন আমি জিনিসটা ঢেকে দিচ্ছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে জিনিসটা হতে থাক। চলেন আমি একটু ধনেপাতা কেটে নিই। আসেন একটু দেখে নেই কি অবস্থা। লাউগুলো ভালোই গলে গেছে। আমি এর আগে আপনাদেরকে আমার লাউয়ের তরকারির একটা টিপস দিয়েছিলাম। আমি এখন এতে সামান্য একটু ধরেন 1 টিস্পুনের মতো একটু সুগার অ্যাড করব। এতে করে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। ফাইনালি দেখে নিই। ওয়াও ওয়াও, আর কিছু বলবো না। এখন দিয়ে দিব আমার গাছের ছোট্ট দুটো টমেটো কেটে রেখেছিলাম। আর দিয়ে দিব কিছু ধনেপাতা। এখন একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি জিনিসটাকে রেখে দিব জাস্ট 5 মিনিট। আর কি আপনারা আরেকটু সময় ধৈর্য নিয়ে আমার পাশেই থাকুন। আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে। হয়ে গেছে। আমি এখন জিনিসটাকে সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। ওয়াও, হ্যালো। হ্যাঁ ভিউয়ার্স, হয়ে গেল আমার দুটো রান্নাই। একটা হচ্ছে আপনার পেটুকদের বন্ধুরা সবাই মিলে যখন ব্যাচেলার ছিল, সে বহু বছর আগের কথা, ওনারা তখন এভাবে লাউ দিয়ে ক্যাটফিশ রান্না করে খেতেন এবং আমি গল্প শুনেছি এটা নাকি ওনাদের খুব 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 প্রিয় একটা খাবার ছিল। তো যাই হোক, গল্প শুনে শুনেই আমি রান্নাটার প্রেমে পড়ে গিয়েছিলাম এবং আমার একটা ইচ্ছা ছিল যে একদিন আমি এভাবে রান্না করে আপনাদের পেটুককে একটু চমকে দিব। আর আমি তো খুব কাছের থেকেই দেখাবো। এই দেখেন, ক্যাটফিশ দিয়ে আমার গাছের লাউ দিয়ে রান্না করা। তো যাই হোক, আজকে স্মরণ করছি আপনাদের পেটুক, রূপন ভাই, আসাদ ভাই, আশরাফুল ভাই। আপনারা যখন ব্যাচেলার অবস্থায় এভাবে ক্যাটফিশ দিয়ে লাউ রান্না করে খেতেন, আপনাদের সেইভাবেই রান্না করার আমি চেষ্টা করেছি। আমি জানি না আপনাদের মতো হয়েছে কি না। তো যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে কিছুটা হলেও আমি নস্টালজিক করে দিতে পেরেছি কি না। সেই পুরনো দিনের কথা, পুরনো দিনের স্মৃতি কিছুটা আমি মনে করিয়ে দিতে পেরেছি কি না। তো যাই হোক, এটা তো আমি আপনাদেরকে খুব কাছের থেকে দেখাবো। আর এটা করতে গিয়ে তো আমি নিজেই নস্টালজিক হয়ে গেছি, কারণ এটা হচ্ছে আমার নানুর হাতের করল্লা ভাজি উস্তে দিয়ে। তো যাই হোক, একেবারে অথেন্টিক আমার নানুর মতো করে আমি করতে পারলাম না, কারণ নানুর মতো করে করতে হলে নানুর মতো ওই রকম যে ছোট্ট ছোট্ট গুঁড়া চিংড়ি, সেই চিংড়িগুলোকে বেটে এটা করা উচিত ছিল। তারপরেও দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করেছি। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। অবশ্যই অবশ্যই আজকেও এটা আমি রান্না করতে করতে যেমন নস্টালজিক হয়ে গেছি, ঠিক সেই রকম
আমার ছেলে, আমার মেয়ে, আপনাদের পেটুক, ওদের সঙ্গেও শেয়ার করতে করতে আমি ওদেরকেও কিছুটা আমি নস্টালজিক করে দিব। সেই আমার ছোটবেলার স্মৃতিতে ওদেরকেও আমি ফিরিয়ে নিয়ে যাব। আর আরেকটা চমক আপনাদের জন্য, দেখেন, আমাকে সকাল থেকে কিচেনে ঢুকতে দেয়নি আমার মেয়ে, ধাক্কা দিয়ে আমাকে কিচেন থেকে একদম বের করে দিয়েছে। আমাকে বলেছে, মাম্মাম আপনি এখান থেকে সরেন, এখন কিচেন আমার দখলে, আমি আমার পছন্দ মতো কিছু একটা করব আপনার জন্য। তো আজকে সে চমৎকার একটা দুটো ডিশ সে করেছে, দুটো সাম্বার বানিয়েছে, দুটোই হচ্ছে মালদ্বীপের। জানি না, তবে এইটুকু বুঝতে পারছি এটা হচ্ছে ক্যাবেজ আর হচ্ছে নারকেল দিয়ে এটা করেছে, ক্যাবেজ এবং নারকেল। আর এটা নারকেল বুঝতে পারছি, বাট এটা একটু আমি মুখে দিয়ে টেস্ট করে দেখেছি, এটার মধ্যে সম্ভবত শুকনা মরিচ টরিচ কী যেন দিয়েছে, টক টক, খুবই মজা, অসম্ভব মজা। দুটোই হচ্ছে মালদ্বীপের সাম্বা। ও ওর মতো করে করেছে, তো আপনাদের সামনেও শেয়ার করতে লজ্জা পাচ্ছে। আমি বলেছিলাম যে আসো তোমার জিনিসটাও আমি একটু শেয়ার করব। না মাম্মা আপনিই করেন। তো এই হচ্ছে আমার মেয়ের হাতের মজাদার রান্না। তার মানে আজকে বুঝতেই পারছেন, আজকে আমাদের সবার আর কি ডিনার কাম লাঞ্চ, আমরা একটু আর্লি ডিনার করব। ছেলে অফিস থেকে আসলেই আমরা সবাই মিলে একসাথে বসে ডিনার করব। তার মানে আজকে হচ্ছে আমাদের কি বলবো, শাহী খাবার। সবই পছন্দের মজার খাবার। তো ঠিক আছে, আমি প্রত্যেকটা রান্নায় আমার মেয়ের হাতের রান্না, আমার হাতের রান্না, প্রত্যেকটা জিনিসই আমি খুব কাছের থেকে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সত্যি সত্যি যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার ভিডিওগুলো বেশি করে দেখবেন, লাইক, শেয়ার এবং সুন্দর কমেন্ট করবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি তো আপনাদের জন্যই, তাই না? আমার এই পথ চলাটাই কিন্তু আপনাদের জন্য। আমি আপনাদের সাথে নিয়েই আমার পথটা চলতে চাই। আপনারা শক্ত করে আমার হাতটা ধরে আমাকে প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তো ঠিক আছে, প্রতিবারের মতো আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই।